চূড়ান্ত শুনানি পর্যায়ে বাদী পর্যায়ে একটি মোকদ্দমা। চূড়ান্ত শুনানি পর্যায়ে একটি মোকদ্দমা। একটি মোকদ্দমা একটি মোকদ্দমা ঘটনায় বাদী পক্ষ মুলতবি প্রার্থনা করলেন। করলে আদালত তার 1,000 টাকা খরচা প্রদান সাপেক্ষে পক্ষে মঞ্জুর করে। আদালত নির্ধারিত সময়ে আদালত নির্ধারিত সময়ে সময় সময়ে বাদী বাদী তো মুলতবি খরচার টাকা উক্ত মুলতবি খরচা উক্ত মুলতবি উক্ত মুলতবি খরচার টাকা খরচার টাকা জমা প্রদান না করায় না করায় না করায় না করায় আদালত আদালত মামলাটি খারিজ করে দেয়। খারিজ করে দেন। খারিজ করে দেন। বই খোলা যাবে না, বই খোলা যাবে না। বই বন্ধ। মাথার মধ্যে কি আছে দেখতে চাই। বই বন্ধ। ইমানের সহিত বই বন্ধ করেন। ইমানদার কজন আছে? স্যার সবাই স্যার আচ্ছা। এরপরে এই যে উক্ত খারিজাদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি আলোচনা করুন। উক্ত খারিজাদেশের বিরুদ্ধে বাদীর প্রতিকার কি আলোচনা করুন। লেখেন, সংক্ষেপে লেখেন। পরে যেহেতু আমাদের সময়, আমাদের আলোচনা বেশি। এই শোনেন, কি করতেছেন? আলোচনা করতেছেন? স্যার 2,000 টাকা দেবো না স্যার। কি 1,000 200 থেকে 1,000 আরে বাবু, এটা নিয়ে আপনাকে আলোচনা করতে বলছি। কি এগুলো এই খাতায় মানে নিজেরা নিজেরা না, জামাত করতে বলি নাই। শিবির করেন। হুম হুম
কি মেধাবী? হ্যাঁ, কে কোন লাইনে আছে দেখি তো, লাইন লাইন লাইনে তো কেউ লাইনে হচ্ছে দেখি। কোথায় বলেন ইমরাজ? এটা দামাতে না, এটা তার না, এটা তার না, এটা তার না, তার তার করতে হবে। এই এত ঢুকেছে। ওরা দেখা গেল যে আপনি নিজেই নামাজ নষ্ট করার দায়ী দায়ী হয়েছেন। আর ওই বিধি কই কি জিনিস? সকালে পড়েই গেছি। যে কোথায় করবে? কত আদেশে? কি লিখছেন? সময় কম। কি লিখছেন? কর, এটা তো কর করতে করতে হইল। কিসের মধ্যে কোন বিধিতে করবে? এক এক 17-9 গ আছে না? 17 আদেশে বিধি কয়টা? তিনটে হ্যাঁ, তিনটে 17 আদেশে বিধি কয়টা? হ্যাঁ, একে কয়টা উপবিধি আছে? সাতটা। সতেরো এক সাত, 17-1-7, 2,000 টাকা খরচ প্রধান সাবেককে ওই কোর্টেই কি দিবে? দরখাস্ত দিবে। দিনের মধ্যে করতে হবে স্যার। হ্যাঁ, 30 দিনের মধ্যে। হ্যাঁ, তার মানে স্যার আমার খালি এইটুকু লিখলে তো তাহলে কিন্তু আরেকটা যে সকালে শিখে দিছিলাম না, যে আমি বলছি কি কি প্রতিকার আছে, আমি ওই কোর্টে ইয়ে করবো না, আমি গারুই করছি। ওইটা তার নিষেধ করতে পারবো। আপনি গারুই করছেন, তেতাল্লিশ কি এটা কি আপিলেবল অর্ডার? এটা কি আপিলেবল অর্ডার আছে নাকি? আছে, তাহলে কি করবো আমি? আমি মানলে আপনার হলে কি করবো? টাকা দেবো। আমি জানি আমার প্রতি কি করা হয়েছে? হ্যাঁ, উচ্চ আদালতে। হ্যাঁ, 115 এটা কোনো কোর্টের নাম বলছি? এটা কি মানে জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ বা আপনার এটা তো বলিনি, বলিনি, বলছি রিভিশনাল কোর্টে, যে ওই যে কোর্ট সেই কোর্টের বিরুদ্ধে যে মানে যেই কোর্টের রিভিশন আদেশ প্রদানকারী আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে, যে এখানে আরো স্পষ্ট করে লেখা যায়, যেহেতু এখানে কোন কোর্ট উল্লেখ নাই, সেহেতু আদেশ প্রদানকারী আদালতের বিরুদ্ধে সাধারণত
বা 115 ধারা অনুযায়ী যেই আদালতে রিভিশন দায়ের করতে যায় সেই আদালতে রিভিশন করতে পারবে। আমি তো লাগবো না জেলা জজ, কারণ এখানে কে দিচ্ছে তা তো আমি জানি না। তাহলে এই যে ধরেন এতটুকু আর এতটুকু অ্যাড করলাম, এখন আমাকে কত দিতে পারে স্যার? এখন পুরোটাই পাওয়া যাবে। ওটা হবো। হম। আলহামদুলিল্লাহ। রিভিশন হয় কিসের কিসের বিরুদ্ধে? ডিক্রি আর আদেশ। রিভিশনটা আলোচনা করে দিই। ডিক্রি আর আদেশ। আচ্ছা, কার কার সিদ্ধান্তের বিরুদ্ধে? জেলা জজ, অতিরিক্ত জেলা জজ, যুগ্ম জেলা জজ, সিনিয়র সিভিল জাজ আর আর সিভিল জাজ। এই তো 5 ভাই। এই 5 ভাইয়ের 2 ভাই সরাসরি কোথায়? হাইকোর্ট বিভাগে। তাদের সকল কিছু, তাদের ডিগ্রি এবং আদেশ সবই হাইকোর্ট বিভাগে যাবে। এরপর বাকি থেকে ছোট 3 ভাই। ছোট 3 ভাইয়ের ডিগ্রির বিরুদ্ধে কই যাবে? হাইকোর্টে যাবে। আর আদেশের বিরুদ্ধে কই যাবে? তাহলে এই যে ধরেন আপনার খরচার টাকা না দিতে পারেন, এটা কি অরিজিনাল জুডিশন না অ্যাপিলেট জুডিশন? এটা বলা নেই। বলা নেই, তবে একটা হিন্স দেওয়া আছে চূড়ান্ত শুনানি। চূড়ান্ত শুনানি সাধারণত অরিজিনাল আপিল শুনানি বলেন। কি বলছে? চূড়ান্ত শুনানি। সেই হিসেবে জেলা জজ থেকে কোনো সমস্যা নাই। জেলা দিলে জেলা জজ, কারণ জয়েন্ট ডিস্ট্রিক্ট জাজ, সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ প্রত্যেকেরই আদেশের বিরুদ্ধে কি হবে? রিভিশন হবে কোথায়? জেলা জজ করবে। মানে একেবারে ভাঙায় বুঝে বলছি না যে আপনার এই 3 জনের আদেশ বা ডিক্রির মধ্যে বড় কোনটা? 3 জনের আদেশ বা ডিক্রির মধ্যে বড় কোনটা? আবারও বলছি, 3 জনের আদেশ ও ডিক্রির মধ্যে বড় কোনটা? ডিক্রি। প্রশ্ন কোথা লাগবে? ডিক্রি বড়টার বিরুদ্ধে বড় জায়গায়, ছোটটার বিরুদ্ধে ছোট জায়গায়। এর থেকে কেমনে মনে রাখার কথা বলে দিবে? ডিক্রি বড় না? অর্ডার বড় না ডিক্রি বড়? ডিক্রি বড়, অর্ডার বড় না। হ্যাঁ হ্যাঁ, রিভিশন আপিল কিন্তু না। আপিলের বিরুদ্ধে আপিল হলে তো জেলা জজ করবে, কিন্তু আমরা বলতেছি কোনটা? রিভিশন। রিভিশন ডিক্রির বিরুদ্ধে, সকল ডিক্রির বিরুদ্ধে রিভিশন কোথায়? হাইকোর্ট বিভাগে। আর অর্ডারের বিরুদ্ধে, সকল অর্ডারের বিরুদ্ধে, 2 জনের অর্ডারের বিরুদ্ধে হাইকোর্টে, আর 3 জনের বিরুদ্ধে জেলা জজে। তাহলে ওর এটা কি? ডিক্রি না অর্ডার? এটা তো অর্ডার। তাহলে জেলা জজের কাছে কি হবে? রিভিশন। কি আবার কি? রিভিশন হবে। এখন আসি মুলতবিটা কি কি করবেন আপনারা? মুলতবি চূড়ান্ত শুনানির পূর্বে আর চূড়ান্ত শুনানির পরে বা পর্যায়ে, ঠিক আছে না? আর কি খরচা সহ, খরচা ছাড়া। একবারে এখানে 17-র একটা আদেশও, একটা বিধিও বাদ দেওয়া যাবে না। সাক্ষীর পর্যায়ে, সাক্ষীর পর্যায়ে আমরা যখন যেটাকে বলি পিএইচ করছি না আমরা, ইস্যু গঠনের, এই মনোযোগ হন, ইস্যু গঠনের কতদিনের মধ্যে চূড়ান্ত শুনানির ডেট দিতে হবে? 30 দিন বলছে কি এখান থেকে? কতদিনের মধ্যে? 120 দিনের মধ্যে। তাহলে ইস্যু গঠনের 120 দিনের মধ্যে যে ডেটটা দেন সেটা কিসের ডেট? চূড়ান্ত শুনানি, মানে সাক্ষ্য গ্রহণ। চূড়ান্ত শুনানি কি? সাক্ষ্য গ্রহণ। ওই পর্যায়ে যদি কেউ সময় চায় তাহলে কি খরচা সহ হবে না খরচা ছাড়া হবে? নাকি? আচ্ছা, তাহলে গেল এটা। এখন এখানে যে কমন জিনিসটা মাথায় রাখতে হবে যে খরচা ইভেন উইথ কস্ট চূড়ান্ত শুনানির পর্যায়ে পার্টির বেশি পাবে না, 3টের বেশি কোনো পক্ষ পাবে না, এটা তো আমরা জানি। এরপরে আর কমন যে বিষয়টা জানতে হবে সেটা কি, যদি এই খরচার টাকা দিতে বাদী ব্যর্থ হয়
তাহলে পরিণতিতে তার মামলা খারিজ। বিবাদী ব্যর্থ হইলে একতরফা। এই যে ম্যাডাম, আপনি কি বুঝতেছেন? আর কে কে আছেন এই লাইনে? আপনি প্রশ্ন বুঝছেন কি? অবস্থায় সর্বোচ্চ 3টা আপনারা হ্যাঁ, মালিক খরচ যদি সময় চায় খরচ না দেয় তাইলে মামলা করবেন। এই যে মালিকের খালি একটা যদি এখন শুনেন, মুলতবি তো একটা আছে বিনা আল্লাহর রাস্তে মুলতবি, সহজ ভাবে বলি, একটা কি আল্লাহর রাস্তে, আর আরেকটা হচ্ছে কি হ্যাঁ দান সদকা সহ। বুঝতে পারছেন না? দান সদকা সহ যে মুলতবি, সে দানের টাকা যদি আপনি না দেন, হাদিয়া সহ, হাদিয়ার টাকা যদি না দেন, ধরেন আপনি বাদী, আপনাকে বলা হইলো যে আপনার জন্য আমি দোয়া করব, আপনি 200 টাকা হাদিয়া দেন, তাহলে আপনি 200 টাকা হাদিয়া না দিলে দোয়া হবে? দোয়া তো আসমান এবং জমিনের মাঝামাঝি থাকে, দূরে থাকে, যাবে না। বুঝতে পারছেন না? তাহলে এখন এইটা হলো আপনি বাদী, তাহলে আপনার দোয়া এমন দোয়া আপনি খারিজ, ঠিক আছে? আর বিবাদী যদি হয়, সে যদি খরচার টাকা না দেয়, তার জন্য কি একতরফা। আর বিবাদীর শাস্তি সবসময় কি একতরফা, বাদীর শাস্তি মামলা খারিজ। বিবাদীর শাস্তি কি মামলা খারিজ করে দেবো? তাহলে কি ওর শাস্তি হবে নাকি লাভ? লাভে লাভ নাকি? হ্যাঁ, আপনি এখানে 3000 কোথেকে আনলেন? কোথায় 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 কোথায়? তাই বের করেন, হাসে কেন? হাসে কেন? বের করেন, আমরা দেখি। হাঁক দিতে পারো। আইনের ব্যাপারে কোনো হাসা যাবে না, আইনের ব্যাপারে হাসা যাবে না। এমন হইতে পারে যে সেই কারেক্ট, আমরা ভুল, আমাদেরকে একটু ইয়া করেন, আমরা আগাই, উনি আগে স্টাডি করুন। এবার বুঝছেন আপনি? আবার বলছি, মুলতবির খরচার টাকা বাদী না দিলে পরিণতিতে মামলা খারিজ, বিবাদী না দিলে পরিণতিতে, ঠিক আছে? 3 বার, বিবাদীও 3 বার। সেটা হলো চূড়ান্ত শুনানির আগে, চূড়ান্ত শুনানির আগে, যেটা আগে 6টা ছিল, এখানে 4টা। ঠিক আছে, এখন আসি আর একটা কথা কি, আর একটা কথা হলো, বলছিলাম যেখানে মুশকিল সেখানে আসান। তাহলে এই যে মুশকিল, এই অর্ডার 17 রুল অনে আছে, এই অর্ডার 17 রুল অনেই আবার আসান। আসান কততে? 1-এর সাথে। এই আসানটাই প্রবলেম দিছিলাম, এটা হচ্ছে বাদীর ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা। এখন আমাদের এখানে যে জিনিসগুলো মাথায় রাখতে হবে, প্রবলেম, সেটা হলো বিভিন্ন ভাবে প্রবলেম দিতে পারে। যে ধরেন বাদী মুলতবি, হ্যাঁ না না, এগুলো মাথায় না, বিভিন্ন ধরনের, যেমন বাদী মুলতবি খরচা না দেওয়ার কারণে আদালত তার মামলা কি করে দিচ্ছে, খারিজ করে দিচ্ছে। খারিজ করায় বিবাদী 9 আদেশের 9-এর এ বিধি অনুযায়ী, এই বাদী 9 আদেশের 9-এর এই অনুযায়ী এই আপনার হলো 1000 টাকা কস্ট দাখিল সাপেক্ষে সে আবার ওই একতরফা ডিগ্রি স্ট্যাটাসের করার জন্য আবার একটা দরখাস্ত দিছে, আদালত সেটাও খারিজ করে দিছে। আপনি কি আদালতের উক্ত সিদ্ধান্তের সাথে একমত? কথা বলছেন না, বুঝলেন কি? আবার খেয়াল করেন, মুলতবির টাকা না দেওয়ার কারণে কি করছে, মামলা খারিজ, মামলা খারিজ করছে। বাদী আবার কি করছে, 30 দিনের মধ্যে এফিডেভিট সহকারে 9 আদেশের 9-এর এ অনুযায়ী আর একটা দরখাস্ত দিচ্ছে যে আমার এই খারিজাতে রদ রহিত করে মোকদ্দমা আমাকে কন্টেস্ট করার সুযোগ দেন।
আদালত ওই দরখাস্ত খারিজ করে দিচ্ছে, নামঞ্জুর করে দিচ্ছে। আপনি কি আদালতের এই সিদ্ধান্তের সাথে একমত? আপনি একমত? হ্যাঁ, যারা যারা একমত তারা একমত লেখেন তাড়াতাড়ি। হ্যাঁ, আমার কথা হলো, আর জামাতের বলি না, আপনি মাথায় ই করবেন, আপনি লিখবেন। প্রশ্ন বলা শেষ, এখন আপনি একমত নাকি একমত না? আমি না আবার জোরে জোরে কথা বলতে দিচ্ছি, ওটা নেট দ্বারা। না, 3 তারিখ ধরেন, 30 দিনের মধ্যে, 30 দিনের মধ্যে সে মানে কি করছে, এফিডেভিট সহকারে, এফিডেভিট সহকারে 1000 টাকা তো পরে যখন মঞ্জুর করবে তখন বলবে 1000 টাকা দাও, 1000 টাকা আগেই দেওয়া লাগবে না। এফিডেভিট সহকারে 30 দিনের মধ্যে কি করছে, আগের আদেশটা, খারিজ আদেশটা রদ্দ করার জন্য একটা দরখাস্ত দিছে। আদালত সংক্ষুব্ধ হইয়া আদালত সংক্ষুব্ধ হইয়া ওই দরখাস্ত নামঞ্জুর দিচ্ছে। মাত্র 1000 টাকা দিলে আমার মূল্য কি এত কম? এরপরে আপনার প্রতিক্রিয়া কি, বা আপনি কি আদালতের এই মানে সিদ্ধান্তের সাথে একমত কিনা? হ্যাঁ, বলেন। এত কিছু না, একমত নাকি একমত না, এটা কি লেখেন? একমত না, একমত একমত। মানে আদালতের সিদ্ধান্ত ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, আদালতের সিদ্ধান্ত ঠিক আছে কারা কারা হাত তোলেন? কয়জন ঠিক আছে? আচ্ছা, তাহলে সিদ্ধান্ত ঠিক নাই কারা কারা হাত তোলেন? কোন দিকে হাত লাগায় তাহলে ভালো হবে। আমি আবার শুধু নিয়ে একমত না কারা কারা? কেন একমত না বলেন? এটা তো মুলতবি খরচে তো আমরা ছাড়িয়ে দিচ্ছি, খরচ না দেওয়ার জন্য। আর ওখানে তো উপস্থিতি না হওয়ার কারণে হ্যাঁ, বইও আছে কিছু, বুঝছেন? স্কলারশিপ সব বই আছে কিছু, একমত না কারা? একমত না কেন? যারা একমত না তারা শূন্য, যারা একমত তারা 10-এ 10। একটু আগে পড়াইছি, এখন মামলা খারিজ হয়েছে মুলতবি খরচ না দেওয়ার কারণে। তো দরখাস্ত দেবে কততে? 17-1-এর সাথে দেশে 9-9 রেতে, 9-9 রেতে যাইতে গেছে। খারিজ দেখতে 9-9 রে। আদালত কি করছে? আদালত দ্বিতীয় দরখাস্ত কি করছে? খারিজ করছে। আদালত দ্বিতীয় দরখাস্ত খারিজ করছে। এজন্য আমাদের সিদ্ধান্তের সাথে একমত হইতে হবে। একমত না কেন? আপনি বলছেন একমত না। এটা কি ঠিক আছে? তা ঠিকই তো আছে। আমার ওটা আমার নয়ের সোজা কথা, 17 আদেশের অধীনে কোন আদেশ যদি করে সেটা একতরফায় দেখ অথবা খারিজ করুক, সেই রিভেট কিন্তু আমি আগে এখানে সেখানে 17 সে তো রিভেটের দরখাস্ত দিয়েছে কততে? 9-9 সেটা আদালত মঞ্জুর করবে, তাহলে খারিজ করবে না? ঠিক করছে তাহলে আমরা ঠিকই বুঝছি। বাপু তো এতটুকু তো এটি বুঝিলাম যে 17 আদেশের অধীনে বাদীর হোক অথবা বিবাদীর হোক প্রতিকার 17টি আছে। উভয়ের ক্ষেত্রে 2000 টাকা কস্ট দিয়া 30 দিনের মধ্যে সে আগের আদেশ সেটা সেট করবে অথবা রিভিশন করবে। আমি কি বলছি, প্রবলেমটা কি? সে 9-9 এতে দিচ্ছে,
নয় নয় রেতে দিলে আদালত কি মঞ্জুর করবে আর খারিজ করবে? আমরা এই আর্টিস্টটা করে করতাম প্রশ্নটা আমরা এটা যে বাদীপক্ষ করতে যে নয় নয় ধরেন বিরোধী করছে তো কি হয়েছে? বিরোধী করবে নাকি নয় নয় রেতে? তাহলে তাহলে আদালত কি করবে? এখানে তা আদালত কি করবে? লোককে মঞ্জুর করবে? তাহলে তো বলছে যে এখানে অবস্থাটা কি? ওখানে আমাদের মনে করেন হ্যাঁ, দরখাস্ত ছিল নয়ের নয়ের এতে ওখানে আবার তার মানে বুঝতে পারেন নাই। স্যার আচ্ছা, গেল এটা গেল, সতেরো নিয়ে এখন ঝামেলা হবে। আচ্ছা, আর একটা বিষয় কি দেখি জিজ্ঞেস করি একটু। এই ম্যাডাম, নাম কি আপনার? নাম জানার দরকার নাই। আপনি কি ক্লাস করতে আসছেন? আচ্ছা, তাহলে ওরে ওইখানে বসে দিয়ে আপনি টেবিলে লিখতে হবে তো। ওরে ছেড়ে দেন, ও খেলাধুলো করুন না। কি ডিস্টার্ব, সবারই বাচ্চা কাচ্চা আছে এখানে, ওদের বাদে ওদের বাদে। এদের বেশিরভাগই এই বাচ্চা কাচ্চা আছে, ওই একই কথা। ঠিক আছে, হ্যাঁ, ও তো হাসি খুশি মানুষ। হ্যাঁ, ও ওর মতো করে চলি। হ্যাঁ, ঠিক আছে, ওকে, ওরে ওর মতো করে ছেড়ে দেন, ওর দিকে আমরা তাকাবো না, ও যা খুশি করুন। হ্যাঁ, তাহলে আর একটা কি বিষয়, সেটা হলো যদি উভয় পক্ষই দরখাস্ত দেন, তাহলে হ্যাঁ, বিশেষ করে নোয়াখালীর যারা, তাদের জন্য তখন এটা করা যাবে না যে গারুমি করবে কোর্ট, কেন উভয় পক্ষ দরখাস্ত দিচ্ছে মঞ্জুর করবে, এর সমস্যা কোথায়? আছে না? হ্যাঁ, এই জন্য নোয়াখালী আলাদা সাবধান। হ্যাঁ, ভেরি গুড। স্যার বুঝি পারছি স্যার। তাহলে এইখানে এই ঘাড়মি করা যাবে না, আছে না যে ওয়া দরখাস্ত দিচ্ছে আমিও দরখাস্ত দিচ্ছি, আমরা সমস্যা কি? দুটোই কি করবেন? মঞ্জুর করবেন না, দুইটারই কষ্ট করবে, কষ্ট করে সে টাকা রাষ্ট্রীয় প্রশাসন দেবে। ক্লিয়ার? 17 শেষ। আচ্ছা, জানো এইরকমের মানে ভিউ না দেই যে বাদীও সময় চেয়েছে, বিবাদীও সময় চেয়েছে, তাতে কোর্টের সমস্যা কোথায়? আপনার সমস্যা কি? হ্যাঁ, আইনে কোনো সমস্যা, হ্যাঁ সমস্যা আছে। কি সমস্যা? আইনে বলছে যে মানে যদি চূড়ান্ত শুনানির পর্যায়ে মানে বাদী বিরোধী দুজনই চায়, তাহলে দুজনকে কি করা হবে? কষ্ট করে, কষ্ট করে এবার টাকা রাষ্ট্রীয় কোষাগার। 17 শেষ। পারবো তো? ইমানের পরিচয় দিতে পারলাম না। স্যার বলতে ঠিক মতোই বলছে, আমরা আগে দিয়ে তো বলছি একই আদেশের ভিতরে বলি যে মানে মাথার মধ্যে ওটা ধরে না, মাথার মধ্যে আমার আবার দুনিয়াদারি পুরোটা ওই, ওই, ওই। হ্যাঁ, কষ্ট, যখনই কষ্টের বিধান আছে তখনই মানে আছে না যে সমন্বয়ে মানে 16 সূত্রে সময় দরখাস্ত দিচ্ছে, কাজ হবে না। সোজা কথা মনে থাকবে, রাষ্ট্র পাবে যেই ইয়া করি করবে। আর যদি এক পক্ষ কষ্ট অবস্থা চূড়ান্ত শুনানির পূর্বেও কি উভয় পক্ষকে কষ্ট করা যাবে? চূড়ান্ত শুনানির পূর্বে উভয় পক্ষকে কষ্ট করা যাবে। এটা ওই 4 বারের সময় নেওয়ার পরে ওই তো অতিরিক্ত যেটা স্বাভাবিকভাবে কষ্ট কখন করে, কষ্ট কখন করে? উভয় পক্ষকে দিলে, এক পক্ষকে দিলে না। ওকে, এরপরে আসেন ইস্যু। এবারে ইস্যুটা কিন্তু গুরুত্বপূর্ণ।
যেভাবে আলোচনা করতেছি শুনে শুনে তো লিখে দেওয়া আছে, কিছু লিখে দেওয়া আছে। আজকে কয়টা স্যার ইনশাল্লাহ ইনশাল্লাহ 6 মাস করে যা আমরা বুঝছি তুমি আপনারা বুঝতে পারি আর কি, হয়তো দেখতে পারি। আপনি পারবেন, তার মধ্যে সবচেয়ে এটা একটু আপনি পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আপনারা পেনাল কোডের প্রশ্ন যে কয়জন লিখছেন, অ্যাবেটমেন্টের যে প্রশ্নটা ছিল, অ্যাবেটমেন্টের সংজ্ঞা কেউই লিখতে পারেননি। একজনে শুধু মানে লেখা শুরু করছিল, ইন্টেনশন লেখছে, কনস্পিরেসি লেখছে, আর কি কি জানো তিনটে শব্দ লেখছেন ইংরেজি। আপনি কি এই লিখছেন? আপনি সেই লোককে আপনি শুধু এই না, শুধু এই না, ইন্টেনশনালি প্ল্যান করে আছে। হ্যাঁ, ইন্টেনশনালি, 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 শুধু এই না, ইন্টেনশনালি। ঠিক আছে, আর একটা হচ্ছে এঙ্গেজমেন্ট, ঠিক আছে, আর একটা হচ্ছে অ্যাক্টর অমিশন, ইলিগাল অমিশন, তিনটে জিনিস। অ্যাবেটর 108-এ অ্যাবেটরের সংজ্ঞাটা আছে, অ্যাবেটমেন্ট হলো 7 গেল এইটা। এরপরে যে যিনি ভর পড়াইছে, যিনি ভর পড়াইছে তিনি দুইটা ধারা কানেকশন অপরাধ করেছে, আর যিনি অ্যাবেটমেন্ট করেছে সে শুধু একটা ধারা। এটা স্পষ্ট করে অনেকেই লেখে না, শুধু আমি যতগুলো খাতা দেখছিলাম দুইটা খাতা হয়েছে, স্পষ্ট করে লিখছে, এবং কত ধারায় অত বলেই নেই, টাচই করে না ভয়। এঙ্গেজমেন্ট সব আছে তো বই, কিন্তু লিখছেন আপনারা ভুল। এরপরে হলো আনলফুল অ্যাসেম্বলি, যে হারে বানাইছে এক একজন, আনলফুল অ্যাসেম্বলি 5 জনের কারণে হয়। লিখছে তো 5 বা ততোধিক ব্যক্তির সমাবেশকে আনলফুল অ্যাসেম্বলি বলে। এবার আবার নির্মিলি কিন্তু শর্ত আবার লেখছে লোক সংখ্যা 5 হইতে হবে, তাহলে উপরে 5 লিখছেন কি, আবার নিচে 5 লিখছেন, কথা মনে হয় বুঝেন নাই। একটা বাড়াইছে ওই 5 জন হইতে পারে নিচেই এলো, নিচে আলাদা 5টা শর্ত। সেটা হলো টু বড় বাই ক্রিমিনাল ফোর্স, ভয় দেখানো, কাকে কাকে, লেজিসলেটিভ বডি, আইন প্রণয়নকারী এদেরকে ভয় দেখানো। এরপর হলো যে কাজটা সে করতে বাধ্য সেই কাজটা করতে তাকে বাধা দেওয়া, যে কাজটা করতে পারে না সেই কাজটা জোর করে করানো। এরপরে আলো বাতাস এই শব্দ কেউই লেখে না, যে রাইট টু এনজয়মেন্ট ওইখানে যে বাধা দেয় কেউ লেখে না, কিন্তু আলাদা আলাদা 5টা ইয়ে দেওয়া হয়েছে। আমরা ওই মানে গভীরভাবে পড়া। এরপরে ওই যে এর জন্য সম্পত্তি রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার, দেহ রক্ষার জন্য আত্মরক্ষার অধিকার, এটা আলাদা আলাদা, কেউই লিখতে পারে না। তাই লাগছে মৃত্যু, মৃত্যু না, এমন আঘাত, এমন আঘাত যে আঘাতের ফলে তার মনে আশঙ্কা জাগবে যে মৃত্যু ব্যতীত অন্য কোনো কিছু হওয়ার সম্ভাবনাই নেই, আমার মানে মৃত্যু হইতে পারে, এটা লাগছে সমস্যা কথা। লাগছে মৃত্যু ঘটনা, মৃত্যু ঘটনা না, এমন আঘাত পরিণাম মৃত্যু বা মৃত্যুর আশঙ্কা জন্মে, আবার এমন আঘাত যার পরিণাম গুরুতর আঘাত। ঠিক আছে না? না লাইনে নাই, এটা একটা ভালো যে একটা সময় আছে এখন, কারেক্ট। এখন আবার একদিনে আপনি যা পড়াচ্ছিলেন বাসায় শেষ করতে পারছেন। মুখস্থ করার একটা ব্যাপার আছে, মুখস্থ করতে হবে। তবে স্যার কালকে হয়তো আপনি যে পড়াবেন ধরা পড়ছি, পড়ার পর তার প্রশ্ন করতে গেছি, তার প্রশ্ন বুঝতে পারছি যে এটা এখানে আসছে। এই যে আলোচনা করলাম না, এই আলোচনা করার পরে একটা টেস্ট নিজেদের করতে হবে। এই ছেলে নাম কি? মুজাহিদ, মুজাহিদুল ইসলাম। কি করতে হবে? এই যে আলোচনা করতেছি এরপরে জগতে যত প্রশ্ন আছে, জগতে যত প্রশ্ন, বার কাউন্সিল জুডিশিয়ারি, ওই প্রশ্ন সলভ করবো, কিসে যাব না, আগেই বই খুলবো না, আমি প্রশ্ন পড়ে আমি দেখবো যে আসলে আমি উত্তরটা মানে, আপনি তো উত্তর হুবহু লিখবেন না, আপনি প্রশ্ন বুঝছেন কিনা যে এই ধারা উত্তরটা হবে,
এইটা যদি আপনি পারেন তাহলে ভাববেন যে আপনি লাইনে আছেন, আর না হলে ভাববেন যে আপনি বেলাইনে। আমার কথা কে বোঝে নাই? এই যে আলোচনা হইলো, এরপরে আপনি বিগত সালের প্রশ্নগুলো ধরবেন, উত্তর ছাড়া, শুধু প্রশ্ন। এবার আপনি মনে মনে একটা ওইখানে সেকশন লিখবেন যে এই প্রশ্নের উত্তরে এই সেকশনের আলোচনা আসবে। এরপরে আপনি শুরু করবেন, বইটা খুলবেন, আবার কি খুলবেন? বইটা খুলবেন, খুলে তারপর দেখবেন যে ইয়েস, এই এই ধারাগুলা আপনার সাথে মিলছে কিনা। যদি মেলে মনের আনন্দে আগাইতে থাকবেন। পাস পাস। টিপিসি তে শোনেন, শুধুমাত্র মুখস্থ বিদ্যা যেটা ঝামেলা, একমাত্র পেনাল কোডে। আর অন্য কোথাও একেবারে হুবহু মুখস্থ লিখতে হবে, লাইন বাই লাইন টু দা পয়েন্টে, কোথাও নেই। সব জায়গায় তো খালি মানে বেসিক বিষয়গুলো, এই জিনিসগুলো। এই যে দেখেন যা পড়াইছি, সত্য কথা বলেন তো, 17 আদেশে কি মুখস্থ করা লাগবে বলেন তো? হ্যাঁ? কি এনে কি খেলি যে চূড়ান্ত শুনানি আগে কয়টা, চূড়ান্ত শুনানি পরে কয়টা, খরচা সহ কয়টা, খরচা সহ কয়টা, খরচা দিলে কয় টাকা, 2 থেকে 200 থেকে 100, 1000, আর রিমেন্ট করতে গেলে 2000, শেষ, ক্লোজ। হ্যাঁ, এই তো। এবারে 9 আদেশ পড়াইছি, তাহলে মুখস্থ কোন জায়গায় আছে? কোনটা কি মুখস্থ করা লাগবে? দিন আর ইয়াটা মুখস্থ। কিন্তু এরকম কি আছে টু ওভার বাই ফোর্স অফ ক্রিমিনাল ফোর্স অফ সো অফ ক্রিমিনাল ফোর্স, এরকম আছে? হ্যাঁ, এই জন্য তো বললাম আমি যে এইটা আছে কোথায়? পেনাল কোডে। হ্যাঁ, এটা আছে পেনাল কোডে। সো আপনি এদিকে রিল্যাক্স, রিল্যাক্স, ওরকম কিছু নাই। এবার রিভিশন দেখেন, রিভিশন পড়াই দিচ্ছি না? রিভিশনের রিভিশন কখন হবে? এই রিভিশন কিন্তু পড়াই দিচ্ছি। রিভিশন কখন হয়? এরর অফ ল, কিসের ভুল? আইনের ভুল। যে ভুলের কারণে অকেশনিং ফেইলিওর অফ জাস্টিস, ন্যায় বিচার বিঘ্নিত হবে। তাহলে সাবঅর্ডিনেট কোড যদি এমন কোন ভুল করে, কিসের ভুল? আইনের ভুল, তার পরিণতিতে ন্যায় বিচার বিঘ্নিত হয়, সেক্ষেত্রে কি করা যাবে? রিভিশন করা যাবে। সত্য কি, যেখানে আপিল চলে না সেখানে আমি কি করব? রিভিশন করব। আরো ব্যাখ্যা করে দেই যে এরকম এরকমের আপিলের এই ডিক্রিভিউতে কি হয়? আপিল হয়। আর 43 আদেশের 25টা অর্ডারের বিরুদ্ধে আপিল হয়। আর 99 ধারায়, সরি 104 ধারায়, 104 ধারায় কয়েকটা সেকশনের কথা বলছি, এই গুলোর বিরুদ্ধে আপিল হয়। বাকি সকল ক্ষেত্রে কি হয়? রিভিশন হয়। এই কথাটা লেখলে পাবোই না, হবে পাবো না। এখন কার বিরুদ্ধে কোথায় রিভিশন হয়? একটু আগে তো বলে দিচ্ছি, ভাগ করবেন। অর্ডার, ডিক্রি, কার অর্ডার কই যাবে, কার ডিক্রি কই যাবে, এটা বুঝতে পেরেছি। হাইকোর্টে আর হচ্ছে অর্ডারের বিরুদ্ধে দুইটাই। দিলাম, হ্যাঁ। যে পাঁচটা বিষয় এখন ওরা চাইছে হচ্ছে যে বিবাদী এর নামে নজর ফেলছে কি করে গেছে আমরা ওটা আরো একটা টোটাল পাঁচটা বিষয় কিন্তু আমরা উল্লেখ করেছি।
স্যার মিউট হয়ে আছেন, শোনা যাচ্ছে না কিছু। হ্যাঁ বলেন। এই যে দুইটা আমরা লিখলাম, হ্যাঁ, এই দুইয়ের সাথে কি আমরা 1 3 4 5 কোন 1 3 5? দুইয়ের মানে sorry, মানে 10-এর এখানে মূল ব্যাপারটা হচ্ছে কি, কোন পর্যায়ে, যে কোনো পর্যায়ে। তাহলে এখানে বিধান সমূহ কি কি, বিধান কি কি, মানে একে আছে বাদীপক্ষ না এইটার সাথে তখন আপনাকে, আচ্ছা দেখি, এইটার একটু চিন্তা করেন, এইটার প্রশ্নটা সবাই লেখেন। আমি ধরে নিলাম যে এটা পড়ানো হয়েছে, কারণ আপনার আপনার চিন্তার লোকে আপনি এটা ইয়ে করবেন। দেখেন যে অর্ডার অন রুল 10 এর আলোকে মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন। কি কি লিখবেন? আপনার চিন্তা আপনার কাছে, যার যার চিন্তা তার তার কাছে। প্রশ্নটা আছে না সবার কাছে? আদালত কর্তৃক পক্ষসমূহ কর্তৃক আর এটা কোন ইয়ার? সাল, সাল লাগবে, 25 সালে আসছে। আমরা অ্যাডভোকেট না জুডিশিয়ারি দরকার কি? ও, আরে অ্যাডভোকেট এটার উত্তর সাজান। মোকদ্দমার যে পক্ষ মোকদ্দমার যে কোনো পর্যায়ে আদালত কর্তৃক পক্ষসমূহকে কর্তন বা সংযোজন করার বিধান আলোচনা করুন। দুজন আমার প্রশ্নটা ভালো করে শিখিয়ে ভালো করে শিখিয়ে আপনাদের
না একবারে ছটার সময় একবারে। এত লিখতে দিলে অনেক ইয়ে লাগবে। আচ্ছা কি চিন্তা করতেছেন বলেন তো, এই প্রশ্নে কি লাগবে? জয়েন্টার নাম জয়েন্টার। ইয়েস, এই জন্যই স্যার ভালোবাসি। কি লাগবে? মিস জয়েন্টার এবং নন জয়েন্টার, এটা আগে ব্যাখ্যা করতে হবে। এরপরে এই মিস জয়েন্টার নন জয়েন্টার কে আদালত যার দরকার তারা রাখবে, যার দরকার তারা রাখবে না, দরকার না তারে বাদ দিয়ে দেবে। কেন বাদ দিয়ে দেবে? যার উপস্থিতি মামলার জন্য বিপদ হবে তারা বাদ দিবে, আর যার উপস্থিতি প্রপার অ্যাডজুডিকেশনের জন্য দরকার তাদেরকে রাখবে। এটা হলো 10-2 মানে 10-2 বলা আছে, স্পেসিফিক্যালি বলা আছে। আচ্ছা একবার সুন্দর করে বলা আছে যে whose presence before the court may be necessary in order to enable the court effectually and completely। সেটা তো আলাদা আলাদা আছে, মানে কেন করবে? যার উপস্থিতি ইফেক্চুয়ালি এন্ড কমপ্লিটলি, মানে কার্যকর ভাবে এবং পূর্ণাঙ্গ রূপে যার উপস্থিতিতে মামলা নিষ্পত্তি সম্ভব তাকে পক্ষ করবে, আর যাকে দরকার নাই তাকে কি করবে? বাদ দেবে। ক্লিয়ার? আচ্ছা হ্যাঁ, এই তো বাড়ি কই ওই একই মধ্যে করার কথা। এরপরে আপনাদের প্রশ্ন ছিল বাকি পয়েন্ট গুলো বুদ্ধিমত্তার সহিত মধ্যে ঢুকে দেবে কিরকম যে বিধান কি। হ্যাঁ, যদি এরকমের হয় কোনো মাইনরকে অ্যাড করার প্রয়োজন হয় তাহলে ক্ষেত্রে কার সম্মতি লাগবে? এরপরে তাদের জন্য তামাদি আইনের কত দ্বারা প্রযোজ্য? 22 দ্বারা প্রযোজ্য। যদি বিবাদীকে অ্যাড করি তাহলে আর্জি সংশোধন করতে হবে। এই শর্তগুলো আমি আলাদা আলাদা করে লিখে দিই, বুঝতে পারছি? সেটাই পরের অংশটা তার মানে কিভাবে প্রশ্নটা উত্তরটা হবে আর কি। হ্যাঁ, প্রথমে হেডিংটা লিখি, পরবর্তীতে এবারে ব্যাখ্যা করুন, মানে যে কোনো ভাবে যেন পয়েন্ট আকারে এই তথ্যগুলো যাতে মানে কারে জয়েন করবো তার উপস্থিতি দরকার, তাহলে সে কি নেসেসারি পার্টি, যার উপস্থিতি ছাড়া মামলাটি ইফেক্চুয়ালি এবং কমপ্লিটলি উপযুক্তভাবে এবং যথার্থভাবে বিচার করা সম্ভব নয়, তাদেরকে কি করবে? এক করবে। আর যার উপস্থিতি মামলা আননেসেসারি দরকার নাই থাকলে কি হবে? মামলা বিচার বিলম্বিত হবে। কিছু জিনিস এমনিতেই লেখা যায়, যার উপস্থিতিতে মামলা বিলম্বিত হবে ওই অনুযায়ী এটা লিখবো। এখন আসি যে এই যে পক্ষভুক্তির আবেদন কিভাবে সম্পন্ন হবে, কে করবে? পক্ষ নিজে করতে পারে, আদালত সুমোটো করতে পারে, অথবা স্বার্থ সংশ্লিষ্ট ব্যক্তির আবেদনের প্রেক্ষিতে আদালত তাকে মামলার পক্ষভুক্ত করতে পারে। এই তো। আচ্ছা এরপরে বিশেষ দ্রষ্টব্য কি কি? যে সংক্রান্ত আদাবিতে যে বিবাদী অন্তর্ভুক্ত হলে কি করা লাগবে? কাজে সংশোধন করা লাগবে। এরপরে যদি যে পক্ষভুক্ত দরখাস্ত নতুন যদি কয় তাহলে তারা কি দেওয়া লাগবে? নোটিশ দেওয়া লাগবে। এই যে বিষয়গুলো লিখে দেবো তাহলে তো দিকদার বৃষ্টি হয়ে যায়, ঠিক কিনা? এটাই আমাদের দরকার আছে। আপনি এইখানে কি আগে 20 জনের সংখ্যা দেবেন না? আপনি লিখবেন যে যারা মামলার প্রয়োজনীয় পক্ষ তাদেরকে মামলার সঠিক বিচারের জন্য পক্ষভুক্ত করা, আর যারা অপ্রয়োজনীয় তাদেরকে কর্তন করা সংকলিত বিধান দেওয়ানি কার্যবিধির 1 আদেশের 10 বিধিতে বর্ণিত হয়েছে। এরপর আপনি লিখবেন যে সাধারণত 20 জয়েন্টারের নন জয়েন্টারের কারণেই তো 10 উৎপত্তি। আমার এখন 10 নিয়ে আলোচনা হচ্ছে,
বুঝছেন না? আইনটা হচ্ছে এইভাবে যে এক জায়গায়, যেমন সকালে ক্লাস করছেন, করেন নাই? সকালে যেটা বলছিলাম যে ওই ডিনায়াল টু বি স্পেসিফিক আর হলো স্পেসিফিক ডিনায়াল। এক জায়গায় হচ্ছে এটা করবা, করতে হবে, আর আরেক জায়গায় বলছি কি না করার পরিণতি। ঠিক তেমনি দেখেন নন জেন্ডার এবং মিস জেন্ডার কততে 9, এরপরেই তার পরিণতি বলে দিচ্ছে যে যদি নন জেন্ডার হয় তাহলে তারে কি করো, এক করো। আর যদি মিস জেন্ডার হয় তাহলে বাদ দাও। দেখছেন কতটা সাইন্টিফিক ওয়েতে তারা ইয়েটা সাজাইছে নাকি? আমাদের কাছে মনে হচ্ছে আপনার কাছে আপনি বলছেন যে আমরা মোটামুটি পারি, কিন্তু সমস্যা হলো অ্যাকচুয়ালি আমরা লিখতে পারি সংযোগ করা আছে। ভাষাগুলো লিখিত এটা লিখবেন, ওই যে মাস্টারের লেখাই পাবেন। না, এটা আবার এই যে এই যে প্রশ্নগুলা দেওয়া হয়েছে না, এটা তৈরি করে, এটা তৈরি করে ওর কাছে জমা দেবেন। এটা লেখেন, লিখে ওর কাছে জমা দেবেন। আগামী তারিখে যখন আসবো তখন আবার দেখে তাহলে আমাদের কিছু কাজ করার সুযোগ নেই। কোথায় আছি আমরা? বিচার্য বিষয়। হ্যাঁ, কালকে আমার একবার চৌকিতে আমার বিচার্য বিষয় ইস্যু 14। রওশন আরা মুন্নি পাস করছে না? ভালো ছিল। আসসালামু আলাইকুম স্যার, আমি কিন্তু অনলাইনে আছি, আমার সরাসরি ক্লাস করার সুযোগ নেই। আচ্ছা, না ভালো, আপনার সাতক্ষীরাতে। বই থাকলো মিষ্টি খাওয়া ভালো, ভালো পারেন। ভালো মিষ্টি ঠিক পারি না, ভালো। এখন তো কোনো দিশা পাচ্ছি না, অনলাইনের ক্লাস তো সেভাবে বুঝতেছি না। অনলাইন আসলে বুঝতে পারবেন না। হ্যাঁ, হ্যাঁ, অনলাইনে একটু ইয়া হয়, বুঝতে অসুবিধা হয়। যখন যেটা বলি ওইভাবে দেখবেন, এরপরে আবার প্রশ্ন ইয়ে করবেন, লিখবেন। এখন আমরা যেটা বলবো যে বিচার্য বিষয়, ফ্রেমিং অফ ইস্যুস। বিচার্য বিষয় কি? এক পক্ষ দাবি করবে আর পক্ষ অস্বীকার করবে, হ্যাঁ, আর তখন বিচার্য বিষয় ওইটার উপরে বিশ্লেষণ হবে। খালি দাবি আর অস্বীকারের বিচার্য বিষয় গঠিত হয় না, এটা বুঝেছিলাম। এখন হচ্ছে কি, ওয়েন ম্যাটেরিয়াল প্রপোজিশন অফ ল এন্ড ফ্যাক্ট, কোনটা কোন দাবি? হ্যাঁ, ম্যাটেরিয়াল proposition of law and fact is affirmed by one party and denied by other party. মানে গুরুত্বপূর্ণ ঘটনার এবং বিষয়, গুরুত্বপূর্ণ যে বিষয়টা, এটা এক পক্ষ দাবি করে আর এক পক্ষ অস্বীকার করে। এখানে ম্যাটেরিয়াল প্রপোজিশনটা কি? ম্যাটেরিয়াল প্রপোজিশন বলতে হচ্ছে এটা এমন একটা বিষয় যেটা মামলার নিষ্পত্তির জন্য অত্যাবশ্যক। আমরা বাংলা লিখি জিনিসটা পাই হ্যাঁ, কতটুকু ইংরেজিতে লেখা যাবে? কারণ হচ্ছে হ্যাঁ, কিন্তু আমরা পুরো বাংলাটা এই জায়গাটা, এই যে ম্যাটেরিয়াল প্রপোজিশন অফ ল, এইটা ইংরেজিতে লিখবে, এটা ভালো বাংলা নেই। না এটাই কি? ল অর ফ্যাক্ট। তাহলে আপনি লিখবেন যখন আইনের বা ঘটনার বিষয়ে, হ্যাঁ, মানে ম্যাটেরিয়াল প্রপোজিশন অফ ল অর ফ্যাক্ট, তাহলে কি লিখবো? যখন এক পক্ষ আইন বা ঘটনার বিষয়ে কোন ম্যাটেরিয়াল প্রপোজিশন এক পক্ষ দাবি করে আর এক পক্ষ অস্বীকার করে, তখনই সেখানে ইস্যু গঠিত হয়। ঠিক আছে, এখন এই ম্যাটেরিয়াল প্রপোজিশনটা কি? ম্যাটেরিয়াল প্রপোজিশন হচ্ছে যেটা তাকে তার মামলার দাবি সমর্থনে অবশ্যই প্রমাণ করতে হবে, আর বিবাদীকে তার ডিফেন্সের সমর্থনে অবশ্যই প্রমাণ করতে হবে। তাহলে ডিফেন্স দিলেই হবে না, ডিফেন্সটাও কি করতে হয়? প্রমাণ করতে হয়। এটা কি বলা হয় কি? ম্যাটেরিয়াল প্রপোজিশন। এখন এটা একটু পরে না, এটা বুঝলে সামনে আগে যাবে। সম্পূর্ণ করবো
হ্যাঁ, সম্পূর্ণ বলবো এক থেকে স্যার বলবো। না না না, ইস্যু অ্যারাইজেস আছে না, এই ইস্যু অ্যারাইজেস when a material proposition of law or of fact is affirmed by one party and denied by other party, এটাকে বলে ইস্যু অ্যারাইজ করে। এটাই তাহলে এখন প্রশ্ন আসতে পারে ম্যাটেরিয়াল প্রপোজিশনটা কি? এই যে ম্যাটেরিয়াল প্রপোজিশন আর দোজ প্রপোজিশন অফ ল অর অফ ফ্যাক্ট হুইচ a plaintiff must allege in order to show a right or to sue, or a defendant must allege in order to constitute his defense, মানে যেটা বাদীকে তার দাবির সমর্থনে প্রমাণ করতে হবে আর বিবাদীকে তার ডিফেন্সের সমর্থনে প্রমাণ করতে হবে। তাই না? ডিফেন্স এর সমর্থনে প্রমাণ করতে হইলে এইটা ডিফেন্সের ইয়ে কি মামলা করছে, ডিফেন্সে মামলা করছে কি? বলেন কি করছে? হ্যাঁ, তাই এখানে আমার আত্মপক্ষ সমর্থন দরকার নেই, আমি ডিফেন্স লিখে দেবো। যা বিবাদীকে তার ডিফেন্সের সমর্থনে কি করতে হবে? প্রতিষ্ঠা করতে হবে। এভাবে। এই তো বিদেশির সমর্থনে প্রতিষ্ঠা করতে হবে। একটু কিন্তু সমস্যা নেই, কারণ এই হলো এখন আত্মপক্ষ। আত্মপক্ষ বলতে কিন্তু আপনার ইয়া এই ফৌজদারি, ডিফেন্স লিখলেন। হ্যাঁ, একটু ডিফেন্স, তাহলে একটু দেখে লিখে দেবো বিবাদীকে তার ডিফেন্সের সমর্থনে প্রতিষ্ঠা করতে হবে, বাদীকে তার কিছু সমর্থনে দাবির সমর্থনে রাইট আছে না, অধিকারের সমর্থনে ক্লেম করতে হবে। তাহলে ওইটা হলো কি ম্যাটেরিয়াল প্রপোজিশন, বুঝছি না বুঝি নাই? আচ্ছা, বললাম তো আপনি যদি বিধি দিয়ে পারেন তাহলে আরো ভালো, যদি না পারেন একের এক একের দুই, হ্যাঁ ওই ডিটেলসে না যাইতে বলে কোনো সমস্যা নেই, একের মধ্যেই আপনি পয়েন্ট পয়েন্ট আকারে এগুলো লিখুন। বাদিকে তার রাইটের সমর্থন আর বিপরীতে তার ডিফেন্সের সমর্থন প্রতিষ্ঠা করতে হবে। বুঝছি? তাহলে ইস্যু হয়ে গেল। ইস্যু কয় প্রকার? ফ্যাক্ট আর আচ্ছা, এখানে বোঝার বিষয় আছে, তো পদে পদে তো আমাদের প্রবলেম দেবে। এটা হলো একটা ইয়ে দেখি যে যেখানে কোনো একটা প্রশ্নে আইনের প্রশ্ন এবং ঘটনার প্রশ্ন জড়িত, মামলাটা যদি এরকমের হয় যে আইনের প্রশ্নটা কোশ্চেন অফ ল আগেই সলভ করলে মামলাটা ডিটারমাইন করা সম্ভব, তাহলে আগে কোন ইস্যু ডিটারমাইন করতে হবে? কোশ্চেন অফ ল। বুঝতে পারছি নাকি পারেনি? সাধারণত ইস্যুর আলোকে সাক্ষ্য করবে, ইস্যুর আলোকে কি হয়? কিন্তু ইস্যু গঠনের সময় একটা ব্যতিক্রম আছে। তাহলে এখন বলতো তো ইস্যু আমার দিকে তাকান, ভালো আছে সবাই? কি অবস্থা? লক্ষ্মীপুর ভালো আছে? বাড়ি কোথায়? লক্ষ্মীপুরের কোথায়? সদরে। মহিষ আছে? মহিষ মহিষ খারাপ জিনিস, আমি যেভাবে মহিষকে অবজ্ঞা করবো। অনেক চাই, হ্যাঁ, মানুষের অনেক চাই মিডিয়াল দিয়ে মানুষের আলাদা মনে হয় যে আমরা আপনি খাইছেন? আপনি খাইছেন? কোন জায়গাটা খাইছেন? কোন জায়গাটা খাইছেন? হ্যাঁ, পাবনা। ওই মুক্তি সাহেবের জিজ্ঞেস করেন, উনি 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 হলো ভোলা, ভোলা ভোলা হইলো মহিষের দুধের জন্য, দইয়ের জন্য বিখ্যাত। পুরোটা ক্রিমি, ক্রিম মোটা, ওদের পানি নাই কোনো, কথা বলছি না।
চিনি লাগে চিনি লাগে। না না চিনি ছাড়া খাওয়া যায়। এটা খাওয়া শিখতে হবে। তার বলা যায় আর এটা খাওয়া শিখতে হবে। দেশের মানুষ খুবই সুস্বাদু। এটা নোয়াখালী অঞ্চলে খুব জনপ্রিয়। এটা আমি প্রথম তখন খাইছি, তখন বলি যে এটা কোনো খাবার, এটা কোনো খাবার, কোনো টেস্ট নাই, টক টক। তো তখন আমি আর আমার 11 বছর বয়সী মেয়ে, ওর একটা প্রিয় খাবার হয়ে গেছে। তাই সুগার ইজ অ্যাডেড, চিনি অ্যাড করবেন তো এটা পুষ্টিগুণ শেষ। না চিনি একটা আলাদা। আপনি চিনি ছাড়া খাবেন খুবই ভালো। আর যদি আরো একটু বুদ্ধি শিখিয়ে দেয়, যদি কেউ না খেতে পারেন তাহলে ওই কফি বানায় না, কফি মিক্স দিয়ে তারপরে ব্লেন্ড করে খেয়ে ফেলবেন, মনে হবে যেন আপনার মানে কি বলে এই যে আরঙের মাঠা আর ইয়ার মাঠা সব থেকে হেভি টেস্টি। আর এটা খাও যেটা বলেন স্যার না খেলে আপনার এখন এই মুক্তি সেবী যদি ব্যবস্থা করে আরে বাপরে অবশ্যই জানে এইসব দিলে হয় না, আইনে ফল কিসের। আমরা দই খেতে 100-250 টাকা দই খেতে 1000 টাকা ইলিশ নাই বলাই, আমি বললাম মাসে একবার দেয় কোন ইলিশ নেই। এবারে আসি আলোচনায়, এই জন্য এটা আইস ব্রেকের জন্য এই কথাগুলো বেশি। সাধারণত ইস্যু মানে কি? বিচার্য বিষয় গঠনের পরে মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। সাধারণত যদি পক্ষদের মধ্যে কোনো বিভেদ না থাকে তাহলে কি বিচার্য বিষয় গঠন হয়? হয় না। তাহলে তো আদেশ 15-তে প্রথম শুনানি মামলা নিষ্পত্তি, এটা তো সবাই জানি নাকি? আচ্ছা, তার মানে আমার যেহেতু পক্ষরা বিভিন্ন বিষয়ে দ্বিমত করতেছে, এ বলতেছে যে মহিষের দুধ সাদা, আরেকজনে বলতেছে না মহিষের দুধ লাল, ইস্যু একটা মহিষের দুধ কিরকম। এখন এই ইস্যু গঠন করা হয় কিসের ভিত্তিতে, এটা জবাব কি দিতে পারবেন? জি গঠন এবং আইন। আবার বলছি, ইস্যু গঠন করা হয় ভিত্তিতে। ঠিক আছে, চলো এখানে কি দাবি করছে কি অস্বীকার করছে বুঝবেন কি দিয়ে? ঘটনা এবং আইন দ্বারা। আবারও বলছি, দেখেন প্রশ্ন বুঝতে হবে, মানে কেন এই কথাগুলো বলতেছেন যাতে আপনি প্রশ্ন বুঝতে পারেন। ইস্যু গঠনের ক্ষেত্রে আদালত কি কি বিষয় বিবেচনায় নেবে? আর যে লিখিত জবাব এবং সঠিক গঠন ঠিক আছে। বোঝা গেছে না জানি? জি এখন ইস্যু গঠন মানে কি, যে ও কি দাবি করে আর ও কি অস্বীকার করে। আর এটা বুঝবে কেমন ও কি দাবি করে, কিসের ভিত্তিতে বুঝবো ও কি দাবি করে? আর যে লিখিত জবাব এবং ডকুমেন্ট এবং সাপোর্টিং ডকুমেন্ট। আর কিছু এটা কি আবেগ দিয়ে বলছে না বিবেক দিয়ে বলছে? বিবেক কোথায় আছে? না তাহলে তো বিবেক মানে কি, বিবেক মানে হলো বই, আর আবেগ মানে হইলো অনুমান। এখন বলেন আবেগ দিয়ে বলছেন না বিবেক দিয়ে বলছেন? বেসিক নলেজ কাছাকাছি, এই ডাক্তারে পড়ছে এই জন্য সে মোটামুটি হতে পারে। আচ্ছা, সেটা হচ্ছে আরজি মানে প্লিডিং ডকুমেন্ট, প্লিডিং এর সাথে যেটা দেওয়া হয়। এরপরে যদি পক্ষগণ এফিডেভিট সহকারে কোনো ডকুমেন্টস দাখিল করে, এরপরে পক্ষ থেকে এক্সামিনেশন করে না অর্ডার টেনে, এক্সামিনেশন অফ দ্য পার্টিজ বাই দ্য কোর্ট, আছে না নাই? এইগুলো নিয়ে আপনার এই বিবেচ্য বিষয় গঠন হবে। কি কি বললাম বলেন তো? আর আমাদের পক্ষদের যে জবানবন্দি এগুলো বিবেচনায় নিয়ে তারপরে বিচার্য বিষয় গঠন মনে থাকবে। তাহলে এটা বিধি 3 এ আছে স্যার। হ্যাঁ বিধি 3 এ। বিধি 3-এ আছে, 10-এর 14-3 আছে। জি আপনি বললেন ঠিক আছে, আমাদের ভাই বলছে যে 14-3 আছে, দেখেন তো এটা আছে কিনা যে কথাগুলো বললাম। আবার 4-এ তিনি আছে মনে হ্যাঁ। একটা কোরআন শরীফ আছে। পক্ষগণ অভিযোগ ট্রেডিংসে আচ্ছা ঠিক আছে, দাখিলকৃত দলিল
হ্যাঁ হ্যাঁ কি দিছে ফ্যান? হ্যাঁ 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 হ্যাঁ, হ্যাঁ, ঠিক আছে ওই 1%। হ্যাঁ 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 পাতিল দেবে। হ্যাঁ হ্যাঁ গাড়িতে আসবো না আমি এই তুমি বেরোলে আমি এদিক দিয়ে ইয়ে করবো এই আর আধা ঘন্টা। তুমি যাও যে বছর হয়ে গেল অবশ্যই। তা তোমার 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 মালামাল তো নেও নাই? ও দিকে আসতে হবে আমাকে সানকার বিল উঠবা। না এদিক দিয়ে আসতে পারো আমার পল্টন দিয়ে নিয়ে এই ভিতর দিয়ে চলে যাবো না আমরা মুক্তি দিলে ওদিক দিয়ে বেরিয়ে যাবো। হুম 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 আমি তো পল্টনে আছি এখন। হ্যাঁ হ্যাঁ বিজয়নগরে। হ্যাঁ হ্যাঁ আচ্ছা তুমি আগে যাচ্ছি আমি বেরোই তোমার ফোন দিচ্ছি কোন জায়গায় নিচ্ছ। পাওয়া গেছে? বলেন কি কি পাইলেন? না 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 মানে না কি কি বিষয় নিয়ে কোনো অভিযোগ বলে না বিচার্য বিষয় গঠন হবে কি নিয়ে মানে ইস্যু গঠন হবে। ইস্যু গঠনের সময় আদালত আর্জি জবাব ডকুমেন্ট এক্সামিনেশন এই এগুলো ঠিক আছে দেখছেন যে খুঁটিনাটি আমাকে জানতে হবে। মানে একটু একটু জাস্ট চিন্তা করেন এই যে নোট ফোট করেন এই যে গতবারের যে প্রশ্নটা বলছে যে আর্জি কি পক্ষমুক্ত করার ক্ষেত্রে আদালত যে কোনো সময় করতে পারে এই বিষয়টা ইয়ে করেন। ওইখানে আপনি বাইরে থেকে কি এমন বানাই দিবেন অর্ডার 10-এর অর্ডার রুল 10-এর বাইরে আর কিছু লেখার আছে? কি নোট কি নোট করেন কি করেন? অবশ্যই আমি তো আমার এই শিক্ষকতা শুরু থেকে এই দেয়ার একটা বাইরে আমি কোথাও যাও গেল এখানে যে জন্য এত দূরক্ষণ ধরে পেঁচাইতেছি এখন বুঝেন তাহলে তো বুঝতে হবে বুঝতে বুঝতে করতে হবে। এখন যেটা যে জন্য এতক্ষণ ইয়ে করছি আগে ইস্যু গঠনের পরে কি হয় সাক্ষী হয়। কিন্তু এইখানে একটা পিকুলিয়ার বিষয় আছে সেটা হলো যদি আদালত ওই উপরোক্ত বিষয়গুলো নিয়েও ইস্যু গঠন করতে না পারে যে আসলে ঝামেলাটা কি এর কথাই তো বুঝি না নোয়াখালী ভাষায় কথা তাহলে কি করতে হবে তখন যে আসো বাংলা ভাষায় কথা বলে এরকম দু চারজন লোক নিয়ে আসো আগে দেখি ওদের সাক্ষী নিয়ে সাক্ষী নিই সাক্ষীরা বলুক যে আসলে ঝামেলাটা তারপরে হবে ইস্যু। সাক্ষী আগে নিল কিসের জন্য নিল তাহলে ওই মামলা ইস্যু গঠনের পরে নতুন করে সাক্ষী লাগবে না লাগবে না? কারণ ওই সাক্ষী হয়েছে ওদের ভাষা বোঝার জন্য মানে ভাষা বোঝার জন্য মানে কি বিচার্য বিষয় বোঝার জন্য। এরপরে বিচার্য বিষয় তো গঠন হয়েছে তারপরে আবার ওই বিচার্য বিষয়ের পক্ষে বিপক্ষে সাক্ষী মনে রাখবে এটা কত চার চার অর্ডার চার রুল চার দেখেন রুল চারে কি আছে বিষয় গঠনের পূর্বে আদালত সাক্ষীবাদীপত্র পরীক্ষা করতে পারে। হ্যাঁ কেন গঠন লাগবে কথাটা দিল কথা বলেছে বিচার্য বিষয় গঠনের উদ্দেশ্যে সাক্ষী আপনি যদি বলেন নাকিলের সাক্ষী তার মানে বুঝে চূড়ান্ত শুনানি বিচার্য বিষয় ছাড়াই চূড়ান্ত শুনানি শুরু করে দিয়েছে বিষয়টা ওইভাবে না। বিচার্য বিষয় গঠনের জন্য নির্ণয় করার জন্য সাক্ষ্য গ্রহণ কে কে বোঝানো কথা এখন পরেন হ্যাঁ তারপরে বলছে করতে পারে এক্ষেত্রে আদালত আদালত মনে করেন যে আদালত সময় হাজির নাই এমন কোনো ব্যক্তিকে জবাবদিহি করা প্রণয়ন করা যাচ্ছে না সেক্ষেত্রে আদালত 15
কম নয় এমন তারিখ পর্যন্ত বিচার্য বিষয় প্রণয়নের জন্য স্থগিত রাখতে পারেন এবং সময়কালীন বলবৎ কোনো আইন সাপেক্ষে সমন কিংবা অন্য পরোয়ানা দ্বারা যে কোনো ব্যক্তিকে উপস্থিত হতে কিংবা যে ব্যক্তিকে হস্তগত বা সজীবকে কোনো দলিল থাকে সে ব্যক্তি কর্তৃক উক্ত দলিল চ্যানেল করে যা লেখছেন তাদের তো আমি আর ভুলও দিতে পারিনি, আমি আর উপরে থাকি এটা কিন্তু আমাদের অনুপ্রেরণা কে এই সদস্য হ্যাঁ, 10 দিন পরে আসছে এক সপ্তাহ করে তা এখন একটু ভালোভাবে পড়েন যাতে এটা পাস করা যায়। কোনটা? হ্যাঁ, এইটা পড়ছেন, এইটা পড়ছেন মুলতবি ওর মধ্যে ওই 15 দিনের মধ্যে। এটা আমাদের অর্ডার 18 এর মতো গিয়ে আলাদা করে লং প্রসিডিউর। হ্যাঁ, মানে
স্যার মিউট শোনা যাচ্ছে না। সরি 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 সিগন্যাল দিবে না। আমরা পড়তেছি যে সাক্ষীকে দুই উদ্দেশ্যে সমন দেওয়া হয়। একটা হলো আইদার টু গিভ এভিডেন্স অর টু প্রডিউস ডকুমেন্ট। সাক্ষী হয় ডকে আসে বলবে যাহা বলিব মিথ্যা বলিব, মিথ্যা বলিব মিথ্যা ছাড়া কোনো সত্য কথা বলবো না। আর আরেকটা হচ্ছে কোনো ডকুমেন্ট দাখিল করা। এই দুই উদ্দেশ্যে নাকি? আচ্ছা, এর সাথে সাথে বলছি যে অর্ডার 16 এর পাশাপাশি কত স্যার কত বলেন, আপনি বলেন সেকশন কত? আপনি কত সেকশন? 32 32 ধারা আর এই অর্ডার রুল 10। এখানে একটা জিনিস মাথায় রাখবেন যে আমাদের এই ইসের কার্যবিধিতে দেওয়ানি কার্যবিধিতে দেখবেন যে প্রত্যেকটা পদক্ষেপে বিশেষ করে কিছু টার্ম আমি বলে দিচ্ছি, নিষেধাজ্ঞা দরখাস্ত বলেন, রায়ের পূর্বে কোরক বলেন, কোনো কিছুতেই অপরপক্ষকে শুনানির একটা সুযোগ না নিয়ে কোনো সিদ্ধান্ত দেওয়া যাবে না। হয় না। শুনানি সুযোগ দিতে হবে। আমি কিন্তু বলছি না শুনতেই হবে, তাহলে তো সারা জীবন পলাই থাকবে। তুমি আমি শুনবাও না, তুমি আদেশ হতে পারো। বিষয়টা ওটা না, কি করতে হবে? শুনানির সুযোগ দিতে হবে। শুনানির সুযোগ দিয়ে তারপরে সিদ্ধান্ত দিতে হবে। তা যখন আপনি সাক্ষীর প্রতি সমন দিলেন, সাক্ষী ধার্য তারিখে আদালতে উপস্থিত হইল না, এট দ্য ফার্স্ট টাইম কোর্টকে স্যাটিসফাই হতে হবে যে সমনটা যথাযথভাবে জারি হয়েছে। এই জন্য সে প্রসেস সার্ভার, জারিকারক যে প্রসেস সার্ভিং অফিসার, তাকে সে পরীক্ষা করবে। নাম্বার 1 পয়েন্ট মনে থাকবে, প্রসেস সার্ভিং অফিসারকে পরীক্ষা করবে। হ্যাঁ, একটু পড়েন দেখি, 10টা পড়েন সবাই। কত? 10-এর 1 একটা পড়ে নেন, 10টা পড়েন। করতে পারে ব্যর্থ হয় সেক্ষেত্রে আদালতের জারিকারক অফিসার শপথ নামার মাধ্যমে নিযুক্ত না হয়ে থাকে এবং যদি তা অনুরূপ সংজ্ঞায়িত না হয় সমন জারি হওয়া। এরপরে আসি যে আমি তাকে ইয়ে করবো যে সমনটা যথাযথভাবে যদি জারি হয়, এরপরে আবার দেখতে হবে যে সমন জারি হয়েছে, ভালো কথা, সমন জারি হয়েছে বিধায় কি হুকুম করে দিব? কেন আসছি না, দেখতে হবে যে সে উইদাউট রিজনেবল কজ, উইদাউট রিজনেবল কজ কোর্টে আসতে ব্যর্থ হয়েছে কিনা। যদি আমি সন্তুষ্ট হই যে হ্যাঁ উইদাউট রিজনেবল কজ সে কোর্টে সাক্ষী দিতে আসে নাই, তাহলে তার বিরুদ্ধে অ্যাকশন শুরু হবে। সেই অ্যাকশন কি কি? অ্যাকশন হলো প্রোক্লামেশন, প্রোক্লামেশন, মাল ক্রোধ, এরপরে হলো গ্রেপ্তারি পরোয়ানা। তিনটা আলাদা আলাদা লাগবে। হ্যাঁ, 500 টাকায় এখনই যাবো না, আগে লিখবো প্রোক্লামেশন, হুলিয়া, তারপরে মাল ক্রোধ, তারপর হলো পরোয়ানা, গ্রেপ্তারি পরোয়ানা। সেই গ্রেপ্তারি পরোয়ানা বেইলেবল হতে পারে, নন বেইলেবল হতে পারে। এই সব ইসে বলা আছে। 10-এ কয়টা অংশ? পড়েন, সব পড়েন, 10 পড়েন, একটু লিখে দিতে হবে। যেক্ষেত্রে আদালত, আচ্ছা আগে একটু লিখে দিই তারপরে নাকি মনে করেন যে অনুরূপ সময় মোতাবেক হাজির হতে বা হতে পারে ইস্যুকৃতভাবে আদালত তার বর্ণিত সময়ে এবং স্থানে তাকে সাক্ষ্য প্রদান করতে হাজির হতে এবং দলিল আদেশ প্রদান করতে পারেন। তো এবং ইশতেহারের একটি নকল উক্ত ব্যক্তির যে স্থানে বসবাস করে সেই বাড়ির বহির্দ্বারে বা অন্য কোনো
না, এবং উক্ত ইশতেহার প্রচারের পরিবর্তে এবং সময় বা উহার পরে যে কোনো সময় আদালত উহার ঐচ্ছিক ক্ষমতার উক্ত ব্যক্তির জমিন ব্যতীত গ্রেফতার জন্য পরোয়ানা পাঠাতে পারবেন এবং কোর্টের জন্য 12 বিধি অনুসারে আরোপিত হতে কোথায় বলা আছে? নেই। বুঝছি। তাহলে প্রথমে কি? প্রথমে হলো প্রোক্লামেশন। প্রোক্লামেশন হুলিয়া, 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 যেটাকে আমরা বলি ওই সিআরপিসির যে প্রোক্লামেশন, হুলিয়া। এখন বলেন তো এটা কি একটা পরে একটা? একসাথে আদালত চাইলে একত্র সব দিতে পারে, মানে কি? প্রোক্লামেশন দিছি, মাল ক্রোধ, এরপরে আবার গ্রেপ্তারি পরোয়ানা। এই গ্রেপ্তারি পরোয়ানার মধ্যে আবার কি ব্যাখ্যা? এটা বেইলেবল হতে পারে, নন বেইলেবল হতে পারে। কি কঠিন কথা, ঠিক আছে? আবার বলি কি কি? প্রোক্লামেশন, হুলিয়া, মাল ক্রোধ। মাল ক্রোধের ক্ষেত্রে বলা হয়েছে কত টাকা সম্পত্তি, যেই টাকা 12 বিধি অনুযায়ী আপনি তাকে অর্থদণ্ড, মানে অর্থদণ্ড না, যে টাকা আপনি তাকে ফাইন করতে পারেন, সেই পরিমাণ। ওয়ালাইকুম সালাম। ওয়ালাইকুম আসসালাম। যেই পরিমাণ তাকে কি করতে পারি আমরা, ফাইন করতে পারি, সেই পরিমাণ মাল করব। এটা না, এটা না, নাকি বলছি সব সব সম্পত্তি মাল করব না, যে পরিমাণ জরিমানা করতে পারি সেই পরিমাণ মাল করব। এরপরে চাইলে আমি গ্রেফতারি ওয়ারেন্ট দিতে পারি, সেই ওয়ারেন্টটা কি? বেইলেবল অথবা নন বেইলেবল। বুঝতে পারছি? এই হলো মূল কথা। আর করতে হবে 12। আর কি করতে হবে? 2 নম্বর, তার 2 নম্বর তাহলে তো অত ইম্পর্টেন্ট না। কোন দিনের মধ্যে? এই যে 10-2 না, কোন শাস্তি আদালতে চলতে ব্যর্থ হলে আদালত 500 টাকা 12,000। হ্যাঁ, এগ্রিকালচারাল প্রোডিউস এটা প্রয়োগ করা যাবে না। প্রয়োগ সম্পর্কিত বিধানই আছে। এগ্রিকালচারাল যে প্রোডিউস, কৃষি পণ্য, এটা কি করা যায় না। আর স্মল পাসপোর্ট আদেশ দিবে না। কিসের প্রয়োগে আদেশ দিবে না? সবকিছু না, তাহলে কি? স্থাবর সম্পত্তি, ইমুভেবল প্রপার্টি প্রয়োগ করার ইখতিয়ার নেই। কে দিবে না? স্মল পাসপোর্ট, স্মল পাসপোর্ট সব আদালত না, স্মল পাসপোর্ট। ওকে, তাহলে সাক্ষী সম্পর্কিত বিষয়টা বুঝতে পারছি আমরা, নাকি পারি না? আচ্ছা, এটার আলাদা একটা শিডিউল দেওয়া আছে, স্মল কজ কোর্ট অ্যাক্টে আলাদা একটা তালিকা দেওয়া আছে, যে ওই তালিকার মধ্যে যে মামলাগুলো পড়বে না এটা সিভিল কোর্টে আসবে, আর ওটা যেটা পড়বে সেটা ওই জায়গায় ওই শিডিউল আলাদা আলাদা এখানে লিস্ট আছে। ওই লিস্ট দিয়ে আপনি ইনক্লুড করবেন যে এটা স্মল কজ কোর্টে যাবে নাকি রেগুলার সিভিল কোর্টে যাবে। কোনটা? স্মল কজ কোর্টে সিভিল জাজ, সিনিয়র সিভিল জাজ আর হলো এরাই। তার নাম হয়ে গেছে। আচ্ছা, আর কোনো কোথায় আছি? ও, এখানে আমরা একটা ইয়ে আছে যে মানে 20 সম্ভবত, হ্যাঁ, যে দূরত্বের যে বিষয়টা 19 দূরত্বের যে বিষয়টা, সেখানে কি বলা আছে যে আমি যে সমন যে দিব, সাক্ষী প্রতি সমন দিব, সাক্ষীর প্রতি সমন দেবো আমার জুরিডিকশনের বাইরে যদি হয় তাহলে কত মাইল, আর সর্বোচ্চ কত হলে দিতে পারবো? 200 মাইল। 200 মাইলের শর্ত কি? তার মধ্যে 6 ভাগে 5 ভাগ যোগাযোগ কি থাকতে হবে? রেল, স্টিমার, অথবা সোজা কথা কনভিনিয়েন্ট যোগাযোগ, যেটা যে খুব সুবিধাজনক। রেল আছে, আগে ছিল কি রেল, স্টিমার, অথবা ভালো যদি সড়ক যোগাযোগ থাকে, এটা কত ভাগের? 6 ভাগে 5 ভাগ কি হইতে হবে? ভালো হইতে হবে, ভালো হইতে হবে, ভাঙা না। হ্যাঁ, 19। এটাও মাথায় রাখতে হবে। কে কে বুঝলে বলেন এটা? হ্যাঁ, 50 মাইলের মধ্যে হলে দিতে পারবেন, আর 50-এর যদি অধিক হয় তাহলে কতর মধ্যে? 200। এর মধ্যে শর্ত আছে কি? 6 ভাগের 5 ভাগ কমিউনিকেশন ভালো হতে হবে।
তাহলে তাকে আপনি আপনার এখতিয়ারের বাইরেও কোনো সমস্যা, এটা কোনো বিবেচ্য বিষয় না। না, এটা তো বাতিল করে নেই। আমাদের যে এটা বাতিল করছে, করে নাই। আগে যত বলছি আসতে পারে, এটা টুক করে একটা এটা বাতিল করে না, এটা আছে। আর এমসিকিউর জন্য এটা গুরুত্বপূর্ণ। এমসিকিউ মানে কি? আপনি পাস করানোর জন্য না, ফেল করানোর জন্য। নামাজ পড়ে এখন যেগুলো আলোচনা করা হয়েছে, দেখেন এবার আমাদের বাকি আছে কি, ইনহেরেন্ট পাওয়ারটা বাকি আছে। রায়, আদেশ, ডিক্রি। রায়ের পূর্বে ক্রোধ, নিষেধাজ্ঞা, আর হলো ধরেন রিসিভার। এই কয়েকটা বিষয় আমাদের বাকি আছে, আর মাঝখানে নতুন কিছু যোগ হবে, সেটা হলো বলেন। বিরোধী কি করবে? আচ্ছা, আদেশ 43 বের করেন। আমি বলিনি তো, বলছে আগে আদেশ 43 বের করবেন। দেখবেন যে 43 আদেশে ওই 25টার মধ্যে ওইটা আছে কি নাই? আছে? যদি থাকে তাহলে কি হবে? আপিল হবে। না থাকলে কি হবে? রিভিশন হবে নাকি? মিরাজ বের করে বলি দেন। সবার প্রতি এটা একটা, যেহেতু উনি একটা জিনিস বলছে, কত রিসিভারের দরখাস্ত কি হয়েছে? মঞ্জুর হয়েছে, বাদী দরখাস্ত দিচ্ছে বা বিবাদী দরখাস্ত দিচ্ছে। এখানে আলাদা করে বাদী বিবাদী বলা থাকবে। কি বলা থাকবে? রিসিভার যদি মঞ্জুর হয় তাহলে সেটার বিরুদ্ধে প্রতিকার কি? মঞ্জুর হইলে রিভিশন। না, সেটা আমি দেখি আগে ওখানে কি আছে। যদি হয় 40 আদেশ, 40 আদেশ কি? এখানে দেখুন, 40 আপনি দেখুন কোথায়? আপনি দেখবেন এক বিধি বা 4 বিধি মোতাবেক কোন আদেশ মঞ্জুরি অথবা না মঞ্জুরি, তাহলে কি হবে? আপিল হবে। সহজ বিষয়। যাই হোক, যে কোনো আদেশ। আর সকালে পড়ছিলাম কি? মঞ্জুর। আবার পড়ছি না মঞ্জুর। এমন পড়ছি না? তাহলে এটা হ্যাঁ, এখানে যে কোনো আদেশ রিসিভারের ক্ষেত্রে যে এটা মঞ্জুর হোক অথবা আপিল হবে। না মঞ্জুর হোক, আপিল। এটা তখন একটা ঠিক আছে? নিষেধাজ্ঞা মঞ্জুর বা কি হবে? কথা বলে গেছে। নিষেধাজ্ঞা মঞ্জুর বা না মঞ্জুর কি হবে? আপিল হবে। ওটা পাশাপাশি সাধারণ আছে। 40 আর 40 ভাই স্যার ভুলে যান না। জি, আসসালামু আলাইকুম।